খেলাধুলা কোনো দয়া নয়, এটি অধিকার, সীমাবদ্ধতা নয়, সাহস, পরিশ্রম আর স্বপ্নের গল্প নিয়ে আজকের অনুষ্ঠান এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান ডিসেবিলিটি স্পোর্টস হাইলাইটস, যেখানে প্রতিবন্ধকতার পেছনে ফেলে এগিয়ে যাওয়ার গল্পগুলি হয়ে ওঠে আমাদের প্রেরণা। পুরো অনুষ্ঠান জুড়ে আমি থাকছি হেদায়েতুল আজিজ মুন্না। আজকের অনুষ্ঠানে আমাদের আলোচনার জন্য সঙ্গে রয়েছেন মোহাম্মদ নাসিরুল ইসলাম, যুগ্ম কমিশনার বাংলাদেশ পুলিশ ও সহসভাপতি ন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি অব বাংলাদেশ। আমাদের সঙ্গে আরেকজন গেস্ট রয়েছেন মোহাম্মদ সানোয়ার হোসেন, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, যুগ্ম সাধারণ সম্পাদক ন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি অব বাংলাদেশ, সদস্য সচিব বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফিজিক্যালি চ্যালেঞ্জিং। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন, তিনি হচ্ছেন বিভিন্ন সময় স্বর্ণজয়ী, জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্রোঞ্জজয়ী এবং একজন অদম্য মানুষ, আলোকিত মানুষ, জুমা আক্তার, প্যারা আর্চার অলিম্পিয়ান। আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি সহ সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার অনুষ্ঠানে। আমি প্রথমেই জনাব নাসিরুল ইসলাম স্যারের কাছে জানতে চাইব যে পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও প্যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকার পেছনে আপনার ব্যক্তিগত অনুপ্রেরণা কি? এটা মূলত আমি একজন সরকারি কর্মকর্তা, বাট আমার যে অতীত ইতিহাস সেটিতে আমি মূলত ফরিদপুরে আমরা কলোনিতে মানুষ, যেখানে মাঠ আছে, খেলার মাঠ, পুকুর, অনেক কিছু আছে। ছোটোবেলা থেকে খেলাধুলার সাথে আমার সম্পৃক্ততা ছিল এবং ব্যক্তিগতভাবে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন বিভিন্ন লেয়ারের, বিভিন্ন লেভেলের প্লেয়ারদের সাথে আমার সম্পর্ক, যোগাযোগ। তো এই পরিচয়ের ধারাবাহিকতায় যেটা যে খেলার প্রতি এমনি আকর্ষণ ছিল, আর ধীরে ধীরে আরও আকর্ষণ বাড়ে। পাশাপাশি যেটা যে যখন বড় পরিসরে আসি, বড় পরিসরে আসার পরে আমার এই আগের পরিচয়ের ধারাবাহিকতায় যখন ওনাদের কাছ থেকে যে এই ধরনের কোনো কার্যক্রমে, অর্থাৎ প্যারা অলিম্পিক যে কমিটি, সেই কমিটির ভিতরে থেকে প্যারা অ্যাথলিট যারা আছে তাদের জন্য কিছু করা যায় কিনা, এই ধরনের একটা আলাপ আলোচনার প্রেক্ষিতে আমি আমার আগ্রহ একসময় প্রকাশ করি। পাশাপাশি আমার যেহেতু আগে থেকেই খেলার প্রতি একটা আকর্ষণ ছিল, তখন আমি ধীরে ধীরে এটার ভিতরে ঢুকার পরে যখন কাজ করতে যাই, কাজ করতে গিয়ে দেখি যে আসলে এর ভিতরে আলাদা রকমের একটা ভালো লাগা আছে এবং এই ক্ষেত্রে কাজ করার অনেক সুযোগ আছে। এদের পাশে দাঁড়িয়ে তাদেরকে ওইভাবে তৈরি করে আন্তর্জাতিক লেভেলে যদি তাদের প্রতিযোগিতার মাধ্যমে নেওয়া যায় এবং তারা এ দেশের জন্য ভালো যদি কোনো কিছু করে নিয়ে আসে, বহন করে নিয়ে আসে, সেটা দেশের জন্য যেমন ভালো, ব্যক্তিগতভাবে আমার নিজের কাছেও ভালো লাগবে। এই ভালো লাগা থেকেই মূলত এই কমিটির সাথে কাজ করা। আচ্ছা, আমরা জানি যে আপনি আন্তর্জাতিক একটি শব্দ উল্লেখ করেছেন, যে আন্তর্জাতিক অঙ্গনে কিছুদিন আগে আমাদেরকে নিয়ে একটি মিটিং হয়েছে জাপানে, আপনি সেখানে গিয়েছিলেন। সেই জায়গাটাই আসলে আমাদেরকে নিয়ে কি কি ভাবনা ছিল, কি কি কথা ছিল তাদের সঙ্গে? একটা দেশকে, একটা দেশের স্পোর্টসকে, ক্রীড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে উন্নয়নগুলো দরকার, সেই উন্নয়নের জন্য আসলে ভালো সংগঠক দরকার, ভালো একটা কমিটি দরকার। তা সেই কমিটিতে যদি আমরা একযোগে কাজ করতে পারি, অর্থাৎ প্রথমে এদের স্পোর্টসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যদি এভাবে চিন্তা করি যে আমরা ভালো প্লেয়ার কোথায় পাবো, ভালো প্লেয়ার আমরা গ্রাসরুট লেভেল থেকে যে ভালো প্লেয়ারগুলো সার্চ করা, সেই সার্চ করার ক্ষেত্রে আমরা যদি গ্রাসরুট ক্যাম্পের মাধ্যমে তাদেরকে আমরা সার্চ করি, করে সেখান থেকে তাদেরকে আনি। এটা শুধুমাত্র প্লেয়ার আনা না, কিন্তু এখানে যখন আমরা ওই লেভেলে সার্চ করব, সার্চ করতে গিয়ে যেটা হবে যে তাদের সুযোগটা তৈরি হবে, একটা অ্যাওয়ারনেস তৈরি হবে, অন্য অন্য যারা এই ডিসেবলড আছেন তারা ওই খেলার প্রতি আগ্রহ আসবে। এভাবে তাদেরকে একটা সুযোগ তৈরি করে দেওয়ার যে ক্ষেত্র যদি আমরা তৈরি করতে পারি, তারপর পরবর্তীতে তাদের সেইখান থেকে যারা ভালো প্লেয়ার, সেই প্লেয়ারদেরকে যদি আমরা শনাক্ত করে প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা ভালো করব। ধন্যবাদ। আমরা একটু চলে যাচ্ছি যে আসলেই আপনি জাতীয় পর্যায়ে গোল্ড মেডেলিস্ট, আন্তর্জাতিক অঙ্গনে আপনি ব্রোঞ্জ পেয়েছেন। কিছুদিন আগে ইয়ত প্যারাতে গিয়ে দুবাইতে গিয়ে আপনি ব্রোঞ্জ, আপনাদের নেতৃত্বে একটি বাস্কেটবল টিম গিয়েছিলেন। যে ওই মুহূর্তটা, যে পদক জয়ী যে মুহূর্ত, আপনার অনুভূতিটা, বিশেষ অনুভূতিটা কি, যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। বিশেষ অনুভূতি বলতে আমার নিজের কাছে মনে হয়েছে আমি দেশকে কিছু দিতে পেরেছি। দেশ যেটা আমার জন্য করছে, আমাদেরকে নিয়ে যে তারপরে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে সবাই একসাথে হয়ে আমাদেরকে যে দেশের বাইরে নিয়ে গেল, সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে না আমিও কিছু পারছি দেশকে দিতে। সেক্ষেত্রে আমার অনুভূতিটা খুবই ভালো লাগছে এবং আমার মনে হয়েছে যে না, এখন আমাদেরকে দেখে বাকিরাও আমাদের মতো যারা আছে তারাও অনুপ্রাণিত হবে যে ওরা দেশের বাইরে গিয়ে আমাদের মতো যারা ভাই বোনেরা আছে
ওরা মন থেকে জোর পাবে যে না এখন আমরাও কিছু করতে পারবো। আচ্ছা, সেই ক্ষেত্রে কি ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি আপনারা যখন বিদেশে যান এর আগে কি কি সহযোগিতা আপনাদেরকে করেছে ট্রেনিংয়ের ক্ষেত্রে? আপনাদের মানে আপনি তো একটা কাজ ছেড়ে এসে এই কাজটা করছেন, খেলাধুলা করছেন, সেক্ষেত্রে তাদের সাপোর্ট কি ছিল? তাদের সাপোর্ট আমাদের হচ্ছে যে আমরা যেখানে থাকি, থাকার জায়গা, খাওয়ার জায়গা সব কিছুই ছিল পারফেক্ট, বাট এবারে যে প্যারাঅলিম্পিক কমিটি তাদের সাথে আকাশ পাতাল তফাৎ ছিল। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি কিছুদিন আগে যে জাতীয়ভাবে আপনি গোল্ড পেয়েছেন, সেক্ষেত্রে কতটুকু অবদান রাখতে পেরেছে আমাদের ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অফ বাংলাদেশ? বিশেষ অবদান রেখেছে, উনি নিজে ওখানে উপস্থিত ছিলেন, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমাদের উনি হচ্ছে প্যারা অলিম্পিকের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে গিয়ে হাজির হয়েছে এবং বলছে যে এটা আমার দায়িত্ব ছিল এখানে আসাটা, সেই ক্ষেত্রে আমি খুবই খুশি ছিলাম। আমাদের কমিটির সদস্যরা, হ্যাঁ হ্যাঁ ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি। হ্যাঁ। ধন্যবাদ। আপনার কথা শুনবো আমরা। এবারে যার কথা শুনবো তিনি হচ্ছেন জনাব সানোয়ার হোসেন, একজন সাবেক ক্রিকেটার, জাতীয় দলের ক্রিকেটার হিসেবে প্যারা খেলোয়াড়দের সঙ্গে খেলা দেখে, মানে তাদের সঙ্গে মিশে, তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় মুভ করে আপনার প্রথম অনুভূতিটা কি হয়? মানে কি? আচ্ছা, এটা বলার আগে আমি বলি, প্রথমে একটা জিনিস বলি যেটা হয়তো একটু ক্লিয়ার হয় নাই, যেটা হলো যে ও কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জ, ও কিন্তু নর্মাল প্লেয়ারদের সাথে খেলে গোল পেয়েছে। এটা কিন্তু একটা ডিফারেন্ট পারফরমেন্স। এটা কিন্তু নর্মাল না, সাধারণ প্লেয়াররা যেভাবে পারফরমেন্স করে, যেভাবে মুভমেন্ট করতে পারে, ওরা কিন্তু ওইভাবে মুভমেন্ট করতে পারে। তারপর ওদের মাঝখান থেকে গোল পাওয়া, এটা কিন্তু বিশেষ কৃতিত্ব। কংগ্রেচুলেশন এই জন্য। আর যেটা বললে মুন্নার সাহেব যেটা বললো, যেটা হলো যে আমি তো নর্মাল ক্রিকেট এবং ফুটবল দুইটা খেলা কিন্তু বাংলাদেশের খুব জনপ্রিয়, এবং সব জায়গায় ওই জায়গায় ফ্যাসিলিটিস কিন্তু খুব বেশি ওভারঅল অন্যান্য স্পোর্টসের তুলনায়। আমরা কিন্তু ওই জায়গা থেকে, আমি যেহেতু ক্রিকেট খেলেছি, আমার জেনারেশন, আমাদের পরবর্তী প্রজন্ম, বর্তমান পর্যন্ত অনেক সুবিধা নিয়ে কিন্তু আমরা স্পোর্টসটা আমরা আগাতে পারছি। কিন্তু আমি এখানে এসে দেখলাম এখানে যারা আছে যেই ওয়েতে আগাচ্ছে, আমরা যদি মোর মনে করি যে ফিজিক্যাল চ্যালেঞ্জ নট অনলি ক্রিকেট, এখানে তো ক্রিকেটটাও হয়তো প্যারা অলিম্পিকের বড় একটা পার্ট না, যেটা হলো অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, আর্চারি, সব কিছু আরও বেশ যেই স্পোর্টসগুলো আমরা করি প্যারা অলিম্পিক কমিটি, এখানে কিন্তু যদি আমি মনে হলো, আমি প্রথম থেকে শুরু থেকে হয়তো এইটার সম্বন্ধে এত বেশি ধারণা ছিল না। জাতীয় ক্রীড়া পরিষদ আমাদেরকে বেশ কিছুদিন যাবৎ দায়িত্বটা দিয়েছে, খুব লম্বা সময় হয় নাই। এর মাঝখানে এসে দেখতে পারলাম যদি আমরা প্রপারলি যদি এদেরকে গাইড করতে পারি, এদেরকে যদি আমরা প্রপার প্রসেসের মাধ্যমে, যেটা নাসির সাহেব বললেন, যেটা যে আমরা যদি নার্সিং করে ওদেরকে প্রপার গাইডলাইন দিয়ে নার্সিং করে যদি ইন্টারন্যাশনালি আমরা যদি প্লেস করতে পারি, আমরা অ্যাবেল বডি যারা আছি খেলোয়াড়, তাদের থেকে বাংলাদেশকে বড় সাফল্য এনে দেওয়ার অপরচুনিটি, অ্যাবিলিটি সব কিছু এদের মাঝখানে আছে। আমি চাই এদেরকে যদি আমরা লম্বা সময় যদি নার্সিং করতে পারি, ডেফিনেটলি আমি বিলিভ করি এরা বাংলাদেশকে অনেক বেশি পদক বলেন, সম্মান বলেন, সব কিছু এনে দেওয়ার অ্যাবিলিটি এদের মাঝখানে আছে। আপনি আপনার সামনে কি কি প্ল্যান আছে? আমরা খালি টুর্নামেন্ট খেলতে গেলেই হবে না, আমরা হয়তো বিদেশ ট্যুর করলেই হবে না। এটার আলটিমেট গোলটা কি? আমাদের আলটিমেট গোল অ্যাচিভমেন্ট, ভালো পারফরমেন্স, ওদেরকে ওই জায়গায় তৈরি করে পাঠানো। এটা তৈরি করার জন্য লং টাইম প্ল্যানিং। আমরা হয়তো খালি এখানে কোনো টুর্নামেন্ট করলেই হবে না, আমাদের ডিস্ট্রিক্টগুলিতে, ডিভিশনগুলিতে খেলাগুলি চালু করতে হবে, ওদেরকে বিভিন্ন সময় সারা বছর একটা প্র্যাকটিসের প্রিপারেশনের মাঝখানে রাখতে হবে। প্লাস হইলো আমাদের সবাইকে ওদের যে ফ্যাসিলিটিসের কথা বলি, আমরা যদি ওদেরকে ওই প্রপার ফ্যাসিলিটিসগুলি না দিতে পারি, তাহলে কিন্তু লম্বা সময় ওরা ক্যারি করবে না। কারণ সবাই তো সামাজিকভাবে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে জড়িত আছে, তাদের ফ্যামিলি আছে, তাদের সব কিছু কস্টিং কিন্তু অনেক হাই। স্বাভাবিকভাবে ওদেরকে যদি আমরা জাতীয় পর্যায় থেকে সুবিধা, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে শুরু করে আমরা যদি ওদেরকে প্রপারলি গাইড করে ওদের ফ্যাসিলিটিস দিয়ে, ওরা যাতে ফুললি মোটিভেটেড হয়ে ফুল টাইম ডেডিকেটেডলি এই স্পোর্টসটার প্রতি ইনভলভ হতে পারে, ওই ফ্যাসিলিটিটা যদি আমরা তৈরি করতে পারি, ওই লক্ষ্যে আমরা চিন্তা ভাবনা করছি, ওইটা যদি করতে পারি ডেফিনেটলি ওরা আরও ভালো করবে। ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে। আমি জনাব নাসিরুল ইসলাম স্যার, বাংলাদেশ প্যারা অ্যাথলেটিকদের প্রতিভা খুঁজে বের করা ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ক্ষেত্রে বর্তমানে কী ধরনের কাঠামোগত উন্নয়ন সবচেয়ে জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি সানোয়ার ভাইয়ের ওই কন্টিনিউশন থেকেই আমি বলি, যেটা হচ্ছে যে যেহেতু আমরা কমিটিতে কাজ করি, তা আমাদের পরিকল্পনা থাকতে হবে, সুনির্দিষ্ট একটা প্ল্যান থাকতে হবে। যদি প্ল্যান না থাকলে পরে আসলে আমরা এটাকে যে লং টার্ম যে প্ল্যান এবং প্রতিভা খোঁজার ক্ষেত্রে যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবো না। শুধুমাত্র প্ল্যান থাকলে হবে না, প্ল্যানটা অবশ্যই এটা একটা অর্গানাইজড শেপে হতে হবে, এবং অবশ্যই সেটা হতে হবে, পার্টিসিপেটরি হতে হবে, অর্থাৎ সেটা অ্যাচিভেবল হতে হবে। প্ল্যানটা যদি অ্যাচিভেবল না হয়, তাহলে সেক্ষেত্রে আবার কাজ হবে না। কিন্তু
আমাদের যে শারীরিক এবং মানসিক অদক্ষতার কারণে সে কোন গ্রুপে পড়ে, কোন ক্লাসিফিকেশনে পড়ে, এবং ওই ক্লাসিফিকেশনের সাথে যেন সে ওই ধরনের ক্রীড়াবিদদের সাথেই প্রতিযোগিতা করতে পারে, এজন্য প্রপারলি ক্লাসিফিকেশন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরও সেক্ষেত্রে আমাদের যে পরিকল্পনার একটা অংশের ভিতরে আমাদের সেই টিমটাও, ক্লাসিফিকেশনের টিমটা আমাদেরকে তৈরি করতে হবে। না, আর আপনার কাছে আর আমার একটা জিনিস আমি এখানে জি, বলবো, জি। সেটা হলো আরেকটা হলিস্টিক যে অ্যাপ্রোচ, অর্থাৎ হলিস্টিক সাপোর্ট, একটা কম্বাইন্ড, একটা সমন্বিত একটা সাপোর্ট থাকতে হবে, যে সাপোর্টটার ভিতরে সাইকোলজিক্যাল সাপোর্ট থাকবে, অর্থাৎ সাইকিয়াট্রিস্ট থাকবে, যে ও যে এখানে ওর অদক্ষতা আছে, ও যে প্যারা, এই বিষয় থেকে বের করে নিয়ে আসার জন্য ওকে প্রতিযোগিতামূলক একটা মনোবৃত্তিতে তৈরি করার জন্য তাকে সাইকিয়াট্রিস্টের একটা সাপোর্ট দিতে হবে, ফিজিওথেরাপিস্টের সাপোর্ট দিতে হবে ওর শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য, পাশাপাশি যেটা সায়েন্টিফিক ওয়েতে যেন প্রতিযোগিতার জন্য সে তৈরি হয়। একটা হলিস্টিক অ্যাপ্রোচ যদি প্রশিক্ষণ অ্যাটমসফিয়ার আমরা তৈরি করতে পারি, তাহলে সেক্ষেত্রে এভাবেই আমরা যোগ্য প্রতিভাগুলো আমরা তুলে নিয়ে আসতে পারবো। এভাবেই আসলে যদি অর্গানাইজার হিসাবে আমরা চিন্তা করি, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আমরা কিন্তু প্রপার ট্যালেন্টটাকে সার্চ করতে পারবো, প্রতিভা খুঁজে নিয়ে আসে আমরা ইন্টারন্যাশনাল এরিয়ায় প্রতিযোগিতায় যেতে পারবো। লং টার্ম প্ল্যানের অংশ হিসাবে যেটা যে তাদের আবাসন ব্যবস্থা, অর্থাৎ তারা যেখানে থাকবে, থাকার ক্ষেত্রে তারা যে রুমটা থাকবে, রুমটা তার জন্য অ্যাক্সেসেবল কিনা, রাইট, সে যে বাথরুমটা ইউজ করবে, সে বাথরুমটা তার জন্য অ্যাক্সেসেবল কিনা, এক্স্যাক্টলি, সে যে মাঠে যাবে, যে মাঠটা সে ব্যবহার করবে, সে মাঠে যাওয়ার জন্য তার যে ট্রাকটা প্রয়োজন সেটা আছে কিনা, র্যাম্পের ব্যবস্থাপনা আছে কিনা, সে যে ভেহিকেলটা ইউজ করবে সেটা সে উঠা নামার জন্য সেলফ সাফিসিয়েন্ট কিনা, অর্থাৎ সে নিজেই সেখানে উঠতে পারে কিনা, তার উপযোগী করে তৈরি হয়েছে কিনা। এটা আসলে উন্নত বিশ্বের বিভিন্ন জায়গায় যদি আপনার যাওয়ার সুযোগ হয়েছে আমি বিশ্বাস করি, এবং এখানে সানোয়ার ভাই আছে, উনিও গিয়েছেন, আর উনি তো কম্পিটিশনে যান, আর আমারও কিছু সুযোগ হয়েছে। সেখানে আমরা যেটা দেখেছি রিসেন্ট, আমরা যেটা জাপানে দেখলাম, যে ওরা কন্টেনারের ভিতরে যে আবাসনের ব্যবস্থা করেছে কমপ্লিটলি আকারে সায়েন্টিফিক, অর্থাৎ এখানে আপনার তাদের থাকার ব্যবস্থাপনা, তার হেল্পিং হ্যান্ড এখানে প্রয়োজন নাই। তো আমাদের লং টার্ম প্ল্যানের একটা অংশ হিসাবে অবশ্যই অ্যাজ এ অর্গানাইজার আমরা চিন্তা করি, আমরা স্বপ্ন দেখি, এ দেশে আমাদের যেহেতু এই সেক্টরের ভবিষ্যৎ আছে, এই সেক্টরে আমরা ভালো করছি, তাহলে আমাদের লং টার্ম প্ল্যানের একটা অংশ হিসাবে এই ধরনের ওদের উপযোগী অ্যাক্সেসেবল মাঠ এবং অ্যাক্সেসেবল আবাসন ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আমরা আশা করছি অবশ্যই ভবিষ্যতে প্রতিবন্ধী বান্ধব একটি দেশ আমরা উপহার পাবো, এবং আমরা যারা শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তি আছি তাদের চলার পথ অনেক সুন্দর হবে। আমি আবারও আসবো আপনার কাছে। আমি এইবারে প্রশ্ন রাখছি যে স্বর্ণজয়ী জুমা, আপনার এই অর্জনে আজ অনেক প্রতিবন্ধী তরুণ এবং তরুণী অনুপ্রাণিত হচ্ছে, যারা এখনো নিজের সক্ষমতা নিয়ে সন্দিহান, তাদের জন্য আপনার কি পরামর্শ বা কি বলার আছে? নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে, না এই জিনিসটা আমি পারবো, এবং চেষ্টা করলে পারবো। যদি না পারে বারবার চেষ্টা করতে হবে। আমিও একটা সময় পারতাম না, আমার যে শরীরের যে অবকাঠামো এখন, আমি গাছ থেকে পড়ে যে আমার স্পাইনাল কর্ড ভাঙছে, সাথে সাথে মনও ভাঙছিল, বাট আমি সেটা আস্তে আস্তে কি করছি, রিকভারি করছি। মনের এবং নিজের প্রতি বিশ্বাস রাখছি যে না আমি পারবো চেষ্টা করলে, এবং সেটা কি সবার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে না এটা আমি পারবো, যে যেটা পারে সেটার প্রতি বিশেষভাবে নজর দিতে হবে, তাহলেই কিছু করা যাবে ভবিষ্যতে। সেই ক্ষেত্রে কি আপনি পারিবারিকভাবে, সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন? সামাজিকভাবে মানুষ, এই যে আমি এখন গ্রামের একটা মেয়ে এবং শহরে এসে খেলাধুলা করতেছি, বিশেষ করে আমার পোশাক আশাক চেঞ্জ হয়েছে। ফার্স্ট আমি এখন সালোয়ার কামিজ বাদ দিয়ে জার্সি ট্রাউজার পরতেছি। এই জিনিসটা গ্রামে অনেকেই বাজেভাবে নিচ্ছে, যে শহরে গিয়ে তুমি চেঞ্জ হয়ে গেছো বা খারাপ দিক দিয়ে নিচ্ছে। বাট আমি এটা কি করছে, কেয়ার করি নাই, জিনিসটা আমি আমার মতো করে নিয়েছি। যেহেতু আমি আমার লাইফ আমার মতো করে সারা জীবন কাটাবো বা আমার মতো করে থাকতে হবে, কেউ তো আর সাপোর্ট করবে না এসা, বা একদিন না খেয়ে থাকলে আরেকজন এসে খাবার দিবে না, সেহেতু মানুষের কথাটা আমি কানে নিয়ে নেই। অনেকেই বলছে এইভাবে যে আমার পোশাক আশাক বা চলাফেরা এগুলা পছন্দ করে না, এগুলো আমার বাবা মার কাছেও বলেছে, বাট এগুলো আমি অ্যাভয়েড করছি, কারণ ভালো থাকাটা হচ্ছে নিজের কাছে। সো অনেক সামাজিক প্রতিকূলতা থাকবেই, বাট নিজের আত্মবিশ্বাসটা জরুরি। এবারে চলে যাচ্ছি জনাব সানোয়ার হোসেন মহোদয়ের কাছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটে সামনে এগিয়ে নিতে
এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি কি কাজ প্ল্যান করছে, বা আপনি যদি একটু সহজভাবে বলেন, যেহেতু আপনি অ্যাবল ক্রিকেটার এবং জাতীয় দলের প্লেয়ার, আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরাও কিন্তু খেলতে পারে, হুইল চেয়ারে বসে, যারা দৃষ্টিজয়ী মানুষ তারাও খেলতে পারে, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা খেলতে পারে। এই যে একটি মূল ধারার খেলার সঙ্গে আমরা খেলছি বা খেলাধুলা করছি, এই বিষয়ে আপনি যদি একটু সহজভাবে বলেন যে আগামীতে আপনি কি কি প্ল্যান গ্রহণ করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো অনেক দেরিতে এই জায়গাটায় ফিজিক্যাল চ্যালেঞ্জ ডিপার্টমেন্ট তৈরি করেছে। এর আগে কিন্তু প্যারা অলিম্পিক বা বিভিন্ন ক্লাবগুলি, বিভিন্ন জানি প্যারা মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ অনেকগুলি ক্লাব আছে, ব্লাইন্ড ক্রিকেটে অনেকগুলি ক্লাব, হুইল চেয়ার ক্রিকেট, ওরা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে ক্লাবগুলি নিজেরা কষ্ট করে একটা স্টেজ পর্যন্ত নিয়ে এসেছে। এবং স্বাভাবিকভাবেই এখন মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা স্ট্রংলি জিনিসটাকে সাপোর্ট করছে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এটাকে জোর দিয়েই কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জ ডিপার্টমেন্ট করেছে। আমরা কিন্তু এখন এবং ক্রিকেট বোর্ড ওটা আইডেন্টিফাই করেছে যে এটা একটু আমাদের প্রপারলি হ্যান্ডেল করা উচিত। তাই জন্য ন্যাশনাল টিম অনলি বাংলাদেশ অনেক ধরনের খেলা হয়, স্বাভাবিক ক্রিকেট বোর্ডের ন্যাশনাল টিম তৈরি করার লক্ষ্যে কিন্তু প্ল্যান করেছে। একমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডই এই ক্রিকেটটা, প্যারা অবশ্যই সাপোর্ট করেছে, কিন্তু এখন ক্রিকেট বোর্ড এককভাবে হ্যান্ডেল করছে, যেটা হলো ক্রিকেট, ব্লাইন্ড ক্রিকেট বলেন, হুইল চেয়ার ক্রিকেট বলেন, ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট বলেন, ওইটা নেক্সট স্টেপে নিয়ে যাওয়ার জন্য, ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যেই পদক্ষেপগুলি এটা নিয়েছে। এর মাঝখানে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে, ফিজিক্যালি ট্যালেন্ট হার্ট হয়েছে। আমরা একটা জাতীয় দল গঠন করার লক্ষ্যে যেগুলি প্রক্রিয়াগুলি স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু প্রথমে শুরু করেছি, বসুন্ধরাতে শুরু করেছিলাম একটা ট্যালেন্ট হান্ট, পরবর্তী একটা টুর্নামেন্ট করেছি, তারপরে আবার আরেকটা ট্যালেন্ট হান্ট করলাম। ভবিষ্যতে জাতীয় দল গঠন হবে সেম ওয়েতে আগামী 2-3 তারিখে। আমি যদি একটু জানতে চাই যে জাতীয় দল যে গঠন করবেন, এই প্রক্রিয়াটা কি হতে পারে, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। প্রক্রিয়াটা অবশ্যই, প্রক্রিয়াটা কিন্তু একটা ওভারনাইটের মাধ্যমে সম্ভব না। কিন্তু আমরা হয়তো ভবিষ্যতে আমরা লিগও চালু করব, সবকিছুই করব, কিন্তু যেহেতু আমাদের সামনে কিছু টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের অপরচুনিটি তৈরি হয়েছে, যেই কারণে আমরা কিন্তু একটা ট্যালেন্ট হান্ট করেছি, ফার্স্ট একটা টুর্নামেন্ট করেছি, তারপর গত 2 দিন যাবত আমরা কিন্তু গত 2 দিনে আমরা কিন্তু আরেকটা ট্রায়াল করেছি। সব কিছুর মাধ্যমে আমরা একটা হয়তো সংখ্যা, হয়তো 30 বা 35 একটা সংখ্যা ডিসাইড করব। তারপর এদের মাঝখান থেকে বেশ কিছু ক্রিকেট ম্যাচ আয়োজন করব, বেশ কিছু ম্যাচ আয়োজন করে তার মাঝখান থেকে হয়তো জাতীয় দলের 15 or 20 সিলেক্ট হবে। সেম ওয়েতে আমরা হুইল চেয়ারও সেম ওয়েতে হুইল চেয়ারের একই টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি। তারপরে একটা হয়তো আর একটু শর্ট ভার্সন চলে আসবে, তারপরে আবার আরও কিছু প্রসেসের মাধ্যমে আমরা হয়তো হুইল চেয়ার ন্যাশনাল টিমও তৈরি করব। আপনারা তো ইতিমধ্যে ট্রায়াল করেছেন, ক্যাম্প করেছেন, আপনি কি মনে করছেন যে তৃণমূল পর্যায়ে পর্যন্ত কি এই যে আপনার যে সদ ইচ্ছা যে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারদেরকে ছড়িয়ে দেওয়া, যে তৃণমূল পর্যায়ে থেকেও তুলে নিয়ে আসা প্লেয়ারদেরকে ওই জায়গায় পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছে? অবশ্যই, আমরা কিন্তু যতগুলি ইভেন্টই করেছি সবগুলি কিন্তু ওপেন ছিল, সারা বাংলাদেশে যে কেউ পার্টিসিপেট করার মতো ওপেন ছিল এই জায়গায়। এখন সারা দেশ থেকে কিন্তু সব প্লেয়াররা পার্টিসিপেট করেছে। আমরা সব ধরনের সুযোগ সুবিধা যতটুকু সম্ভব আমাদের পক্ষে দিয়ে তাদেরকে টুর্নামেন্ট করেছি, ট্রায়াল করেছি, সবগুলি করেছি এবং সবাই পার্টিসিপেট করেছে। এর মাঝখান থেকে বেস্ট প্লেয়াররা চলে আসবে। এর মধ্যে এর মানে এই না যে ন্যাশনাল টিম তৈরি হয়ে গেলে 15 জন বা 20 জন প্লেয়ার হলে এর মধ্যে শেষ না। আমরা পরবর্তী চেষ্টা করব বাংলাদেশ যেরকম পরবর্তীতে এই টিম তৈরি হয়, এরকম সেম এইজ লেভেলের টিম তৈরি হয়, সব কিছু যাতে সবাই যদি অপরচুনিটি সুযোগ পায়, ওই চেষ্টাগুলি আমাদের কাছে থাকবে। ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক নিশ্চয়ই জেনে গেছে যে আগামীতে ক্রিকেট নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাব। প্রতিবন্ধী ব্যক্তিদের আসলেই অনেক সক্ষমতা আছে, তারা শুধু একটু সুযোগ পেলেই এগিয়ে যেতে পারে। এবং ক্রিকেট বোর্ডও কিন্তু বেশ ভালোভাবে সাপোর্ট করছে। এটা কিন্তু আমি বিশেষ করে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে আমি একটু ক্রেডিট দিতে চাই। এত শর্ট টাইমের মধ্যে, অল্প সময়ের মধ্যে যেই প্ল্যানগুলি আমরা করেছি সব কিছু কিন্তু অনুমোদন দিয়েছেন বোর্ডের মাধ্যমে অনুমোদন দিয়েছেন, এবং উনি টাইম টু টাইম সবসময় ফলো করছেন আমরা কীভাবে কী করছি, সব কিছু ভালোভাবে করতে পারছি কিনা, আরও কিছু সাপোর্ট দরকার না, আরও কীভাবে ভালো করা যায়, উনি কিন্তু এইগুলো খেয়াল করছেন। ধন্যবাদ। আমি জনাব নাসিরুল ইসলাম স্যার, ডিসেবিলিটি স্পোর্টস নিয়ে সমাজে এখনও কিছু ভুল ধারণা রয়েছে, এই ধারণা বদলাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোথায়, আপনি কি মনে করেন? আমি আমাদের যে আর্চারির স্বর্ণবিজয়ী অ্যাথলেট, ওনার কথার ধারাবাহিকতায় আবার এটা শুরু করব। উনি কিছু ওই যে নেতিবাচক কিছু কথা বললেন, যে সমাজ থেকে, পরিবার থেকে, এমনকি আশেপাশে থেকে যে নেতিবাচক যে বিষয়গুলো আসে, সেই নেতিবাচক বিষয়টা আমি মনে করি এটা একটা বড় চ্যালেঞ্জ। অর্থাৎ এদের যে খেলাধুলা, সেই খেলাধুলার ক্ষেত্রে নর্মাল অ্যাথলেটের খেলাধুলার ক্ষেত্রে যে সমাজের যে একটা পজিটিভ সেন্স থাকে,
এই ক্ষেত্রে হয়তো মনে করে যে তারা অদক্ষ, তাদের অদক্ষতা আছে, তারা এই খেলা পারবে না বা এইখানে কম্পিটিশন করে কি হবে, এই সময়টা তার পিছনে দিয়ে কি হবে, এই নেতিবাচক বিষয় থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। এটা সমাজ থেকে বের হয়ে আসতে হবে, পরিবার থেকে এবং আশেপাশে যারা আছে এটা থেকে। এদেরকে সাহস দিতে হবে, এদের যে সক্ষমতা আছে এই সক্ষমতাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং এটাকে ক্যাপিটালাইজ করে এদেরকে নার্সিং করে ধীরে 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 একটা পথে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা একটা সমস্যা। আরেকটা যেটা হলো যে আমাদের তো যে বিশেষায়িত প্রশিক্ষণের যে ব্যবস্থাপনা, সে ব্যবস্থাপনা আমাদের দেশের, আমাদের এই প্রেক্ষাপটে নেই। এইটাও একটা বড় চ্যালেঞ্জ যে এদের যে ভালো একটা জায়গায় নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটাও আমাদের বড় একটা চ্যালেঞ্জ। এটা একটা আছে। আর্থিক বিষয়টা আছে, অর্থাৎ আমাদের পর্যাপ্ত পরিমাণ ফান্ড নেই এদেরকে নার্সিং করার জন্য, এদেরকে ট্রেন আপ করার জন্য। তারপর আমরা যদি বলি বিশেষ যে প্রশিক্ষক, ভালো প্রশিক্ষকের আমাদের এখানে অভাব আছে, তাই এটা একটা বিষয়। এবং প্রচারণারও কিন্তু আমাদের অভাব আছে। প্রচারণা বলতে যে আমরা এই যে ক্রিকেট টুর্নামেন্টটা করলাম, ক্রিকেট টুর্নামেন্ট যদিও আমাদের ফাইনাল গেমটা কিছু স্পোর্টস চ্যানেল সেখানে লাইভ ব্রডকাস্ট করেছে, তা এটা পাশাপাশি আমরা যেটা বলবো যে অন্যান্য যে মিডিয়া আছে তাদেরকে আমরা অবশ্যই তাদের প্রতি আমরা অনুরোধ রাখবো যে আমাদের এই ধরনের যখন আমরা টুর্নামেন্টের আয়োজন করি, তো সেই সমস্ত টুর্নামেন্ট যদি আপনারা আরও ব্যাপক হারে প্রচার করলে পরে আমাদের যে এটা যারা অন্য অ্যাথলেট যাদের সক্ষমতা আছে তাদের ভিতরে এই মেসেজটুকু যাবে, মেসেজটুকু গেলে তারা আগ্রহ প্রকাশ করবে, খেলাধুলায় এগিয়ে আসবে এবং পরিবার পরিজন থেকে শুরু করে যে নেতিবাচক বিষয়টা আছে সেটা থেকে অনেকে বের হয়ে আসবে। জুমা, আপনি এক কথায় রাষ্ট্রের কাছে কি চান? আপনি এই দর্শকদের এবং রাষ্ট্রের কাছে আপনি কি চান যদি একটু বলেন প্লিজ। আমি আসলে নিজের জন্য কিছু চাই না, আমি আসলে আমার মতো যারা আছে প্রতিবন্ধী ভাই বোন সবার জন্য, সবাই যেন এই সুযোগটা পায়, খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে এবং যে নিজের যোগ্যতায় নিজে কিছু করতে পারে এবং সবাই সবার জায়গা থেকে যেন এই সুযোগটা পায় এবং তারা যেন ভালো কিছু করতে পারে সে আশা করি আমি। ধন্যবাদ। আমি একটু যোগ করতে চাই, যেটা হলো যে আপনি বলতেছেন যে কি চাই আমার যে প্রসেসটা ইমপ্রুভ করা। আমি যেটা হলো ধরেন এক সময় কিন্তু মেয়েদের ক্রিকেট যখন বাংলাদেশে শুরু করেছিল তখন কিন্তু একেবারেই ফ্যাসিলিটি ছিল না। এখন কিন্তু ওরা সময়ের সাথে সাথে ওদের নিজস্ব অবস্থান প্রসেসটা তৈরি করে দিয়েছে। ওরা কিন্তু বাংলাদেশ ছেলেদের আগে মেয়েদের এশিয়া কাপ জিতেছে। ওদেরকে অপরচুনিটি দিলে ওরাই ওদেরটা পরিস্থিতি ক্রিয়েট করে নেবে, ওরাই কিন্তু অপরচুনিটি প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে হবে আমাদের। ওরা কিন্তু এখন ভালো ফ্যাসিলিটিস পাচ্ছে, ওরা অপরচুনিটি ওদেরটা তৈরি করে নিচ্ছে। প্রপার স্পোর্টস কমপ্লেক্স যদি আমরা ক্রিয়েট করতে পারি, ডেফিনেটলি আমাদের অনেক স্পোর্টসের ক্ষেত্রেই আমাদের ইন্টারন্যাশনাল সাকসেস পাওয়ার পথটার সুযোগ তৈরি হবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে যদি এক কথায় দর্শকদের উদ্দেশ্যে প্যারা স্পোর্টস নিয়ে আপনি কিছু বলতে চান জনাব নাসিরুল ইসলাম স্যার, তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আমাদের এখানে স্বর্ণবিজয়ী আর্চারি স্বর্ণবিজয়ী আছে, তা আমরা ওর গল্প শুনলাম। তা আমি আমার আজকের যে মেসেজ আমি বলবো যে আসলে আমরা স্বপ্নের গল্প দেখতে চাই, আমরা আমাদের অক্ষমতার কথা শুনতে চাই না। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কার কি আছে, সেই আশা যেটা আছে সেটার প্রতি আমরা বেশি দৃষ্টি দেব, যেটি নাই সেটি আমরা খুঁজব না। যদি আমরা এই মূল মন্ত্রে থাকি তাহলে প্রকৃত অর্থে আমরা সাফল্যের দিকে যেতে পারবো এবং এই প্যারা অ্যাথলেটদের নিয়ে আমরা একটা স্বপ্ন দেখতে পারবো। সত্যিকার অর্থে এদেরকে নিয়ে আমরা জাতীয় পর্যায়ে এবং ইন্টারন্যাশনাল লেভেলে আমরা প্রতিযোগিতায় যেতে পারবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। সুপ্রিয় দর্শক, প্যারা স্পোর্টস আমাদের শেখায় শক্তি শরীরে নয়, শক্তি মনে। আজকের গল্পগুলো প্রমাণ করে সুযোগ পেলে প্রতিবন্ধীরাও সাফল্যের পথে বাধা হতে পারে না। আবার দেখা হবে নতুন গল্পে, নতুন অনুপ্রেরণা নিয়ে ডিসেবিলিটি স্পোর্টস হাইলাইটসে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।